নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আরো একটি দারুণ ঘটনা নিয়ে। ঘটনাটা এতটাই ভয়ঙ্কর, সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে ঘটনাটা শোনো। তো চলো কথা বাড়াবো না, প্রথমে তোমাদের আমি আমার যে বোন আজকে ঘটনাটা পাঠায় ওর আজকে কিছুটা ভয়েস তোমাদের শুনিয়ে তারপর ঘটনায় আসবো। তো শোনো। নমস্কার দিদি ভাই। আমি দেবজানি, আমি কুন্তিঘাট থেকে বলছি। আমি তোমার চ্যানেলের একজন বড় মানে খুব বড় ভক্ত। কি বলবো, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার গল্পগুলো খুব ভালো লাগে। তাই আমি আমার নিজের জীবনে কিছু ঘটে যাওয়া ঘটনা তোমার সাথে শেয়ার করছি। এগুলো গল্প না, এগুলো একদম সত্যি রিয়েল আমার সাথে ঘটেছে। আমি হচ্ছি, আমার মা বলে আমার এমনই একটা রাশি বলো যাই বলো, মানে ভগবানের দানই বলো, এমনই একটা আছে যে কোথাও যদি মানে কোনো আত্মার উপস্থিত থাকে আমি বুঝতে পারি। সে আমার কেউ হোক কেউ না হোক, কেউ অপরিচিত হোক পরিচিত হোক, যাই হোক আমারই বুঝতে পারি যে এখানে আছে বা সে আমায় দেখা দেয়। এরকম বহু ঘটনা সেই ছোট্টবেলা থেকে করতে করতে আজকে আমার সাথে এখনো ঘটে যাচ্ছে। তো আমার সাথে ঘটে যাওয়া রিসেন্ট দীঘায় ঘটেছে ঘটনাটা, আমি তোমার সাথে শেয়ার করছি। তুমি দেখো, যদি তোমার ভালো লাগে তাহলে আমি আরো ঘটনা তোমাকে দেবো। যদি তোমার দর্শক বন্ধুদের ভালো লাগে আমাকে জানিও, আমি আরো আমার জীবনে ঘটা ঘটনা তোমাকে আমি শেয়ার করবো। তো আপাতত আজকে যেটা শেয়ার করছি সেটা আমার সাথে দীঘাতে ঘটেছে। আমি 27শে জুন আমার বার্থডে, তার আগে 26শে জুন আমি দীঘা যাই। 26শে জুন থেকে আমার সাথে ঘটনা ঘটছে। 26, 27, 28, 29 তারিখে আমরা বেরিয়েছি। 28 তারিখ পর্যন্ত আমার সাথে টানা কন্টিনিউ ঘটে গেছে ঘটনা। তাহলে এবার শোনো আমার সাথে কি হয়েছে। প্রথমে বলি, আমরা এইবারে ঠিক করেছিলাম যে আমরা হলিডে হোম ভাড়া নেবো, মানে সেখানে রান্না করার ব্যবস্থা থাকবে। ঠিক আছে, আমার ফ্যামিলিতে আমার দুটো মেয়ে, আমার হাজবেন্ড, আমি, এই আমার পরিবার। তো আমরা 4 জনা ঘুরতে যাবো। তার সঙ্গে আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড, মানে আমার হাজবেন্ডের একজন খুব কাছের বন্ধু, প্লাস সে আমার দাদা হয়, ও যাবে। ও বিবাহিতা না, ওই জন্য আমরা যেখানে ঘুরতে যাই ওকে আমরা নিয়ে যাই আমাদের সাথে। এখন যেটা হয়েছে, কোনো সিঙ্গেল মানুষ গেলে, ছেলেই হোক মেয়ে হোক, বাইরে রুম ভাড়া দেওয়া হয় না। তার জন্য ও যেহেতু কোথাও একা যেতে পারে না রুমের প্রবলেমে, তার জন্য আমরা ওকে আমাদের সাথে নিয়ে যাই। ঠিক আছে, আমরা যে হলিডে হাউসটার মানে খবর পেয়েছি, আমি তোমাকে হোটেলের নামটা বলছি না, কারণ ওটা একটা নাম বললে আমার উপর অনেক চাপ সৃষ্টি আসতে পারে ওখান থেকে, কারণ তোমার তো চ্যানেলে বহু মানুষ শোনে, হয়তো আসতে পারে, তাই আমি হোটেলের নামটা নিচ্ছি না। এই যে হাউসটা আমরা ভাড়া নেবো না, এটা আমাদের কলকাতা থেকে বুকিং করতে হয়, এমনকি খুব কম প্রাইসে। আমরা এক পরিচিত থেকে সেটা জানতে পারি। তার জন্য আমি যখন হাউসটা বুক করতে গেছি, মানে আমাকে যেতে হয়েছে 7 দিন আগে, বুকিং ছিল। 7 দিন বুক করতে গেছি, ওখানে একজন মহিলা আছে যে। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কি শুনলে, কি বুঝলে, এবার বাদ বাকিটা আমার মুখ থেকে শোনো। আমাদের বোন দেবজানি, ও এভরি ইয়ার 2টো করে ট্যুর করে। ও নিজের মুখেই বলল দীঘা তো থাকেই থাকে, কারণ দীঘা আমাদের খুব পছন্দের, খুব প্রিয় কাছের একটা জায়গা। মন খারাপ হলেই দীঘা চলে যাব, ভালো না লাগলে দীঘা চলে যাব, কোনো অকেশনে দীঘা চলে যাব। দীঘা হচ্ছে আমাদের সত্যি কথা বলতে মামার বাড়ি, ভালো না লাগলেই দীঘা। তো আমাদের বোন বলে, দিদি ভাই আমার সাথে জীবনেও কোনোদিন এরকম হয়নি, এই প্রথম আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। মানে ছোট থেকেই যে শক্তিটা ওর মধ্যে আছে সেটা হচ্ছে, ও কোনো নেগেটিভ আত্মা কোনো জায়গায় যদি পেশেন্ট থাকে ও সেটা বুঝতে পারে, যেটা আমার মধ্যেও হয়। এবার ও বলে যেই জিনিসটা আমার প্রথম হয় সেটা হচ্ছে, ও যেহেতু ক্যানিংয়ের দিকে থাকে, অনেক সকালবেলা হাওড়া থেকে ট্রেনটা ধরতে হয়, 6:30টার দিকে ট্রেন থাকে। তো ক্যানিং থেকে হাওড়া যেতে অনেকটা সময় লাগে। ও বলল আমার বাড়ি থেকে হাওড়া যেতে প্রায় 2 ঘন্টা লেগে যায়। তাহলে বুঝে নাও আনুমানিক ভোর রাতে ওকে বেরোতে হবে। তো যেহেতু ওলা বুক করে, তো যেই গাড়িটা আসে ওদের নিতে বাড়ির সামনে, বলছে দিদি ভাই সকালবেলা যখন আমরা যাব তখন হতে পারে সেই গাড়ির যিনি ড্রাইভার ছিলেন উনিও লক্ষ্য করেননি যে গাড়ির সিটে, পেছনের সিটে একটা কালো বিড়াল বসে আছে। এইটা ওর জীবনে একটা প্রথম ধাক্কা ঘুরতে যাওয়ার, কারণ আমরা জানি কালো বিড়াল কিন্তু অশুভ, কখনোই কালো বিড়াল শুভ হয় না। আমার নিজেরও একটা অভিজ্ঞতা আছে, অন্য কোনো সময় বলবো। তো যাই হোক, বোন বলে দিদি ভাই যখন গাড়িতে আমরা উঠবো তখন ওই কালো বিড়ালটাকে দেখে আমরা সবাই আতঙ্কিত হয়ে যাই যে গাড়ি আমাদের নিতে এসছে, সাথে একটা কালো বিড়াল পেছনের সিটে বসিয়ে নিয়ে এসছে। তো হ্যাই হুই করে
তাড়িয়ে দেওয়া হয়। তো গাড়ির যে ড্রাইভার ছিল, ড্রাইভার দাদা কিন্তু বিড়ালটাকে লক্ষ্য করেনি। যাই হোক, তারপর হাওড়া এসে পৌঁছয়, তারপর যথারীতি ট্রেন ধরে দীঘা আসে। এবার দীঘা আসার পর যেটা হয়, এমন একটা জায়গায় বোন আগেই বললো একটা হলিডে হোম বুক করেছিল, যেটা কলকাতা থেকে 1 সপ্তাহ আগে বুক করতে হয়। আর যেই হলিডে হোমের বোন কথা বলছে, ওই হলিডে হোমে আমি 2002-এ থেকে এসছি। যেখানের কথা বলছে আমি সেই হলিডে হোম ভালো করে চিনি, আর সেটা যে খারাপ সেটা আমি অলরেডি জানি। এবার ঘটনাটা আমি তোমাদের বিস্তারিত বলি। বোন বলে দীঘায় নামার পর ওখানে আমরা অটো টোটো যেগুলো থাকে হোটেলে যাওয়ার জন্য একে একে সবাইকে বলতে থাকি, কিন্তু যখনই লোকেশনটা বলছি সেই হলিডে হোমের, তখন কোনো টোটোওয়ালা বা অটোওয়ালা যেতে চাইছে না। আমরা বুঝতে পারলাম না কারণ কি। তারপর একটা অটোওয়ালা যাও রাজি হয়, যখন সে আমাদের 5 জনকে নিয়ে যাচ্ছে। কারণ বোনের 2 মেয়ে, একটি মেয়ের বয়স হচ্ছে 5 বছর, একটি 10 বছর। হাজবেন্ড রয়েছে বোনের, আর হাজবেন্ডের ফ্রেন্ড মানে ফ্যামিলি ফ্রেন্ড সেও রয়েছে সাথে, 5 জন টোটাল। বোন বলছে দিদি ভাই, আমাদেরকে রীতিমতো অটোওয়ালাটা বলছে আপনারা আর রুম পাননি, এত ভেতরে রুম নিয়েছেন। তখন বোন জিজ্ঞেস করে যে কেন দাদা এত ভিতরে রুম নিয়েছেন বলছেন, কারণ কোনো ওখানে গন্ডগোল আছে, মানে পুলিশ টুলিশ অনেক সময় রেড টেড করে তো এরকম ঝামেলা হয়। তো তখন বলছে যে না না ওরকম কিছু না, অনেক ভেতরে তো, আমরা ওই অত ভেতরে প্যাসেঞ্জার নিয়ে যাই না। এইটা তো কোনো কথা হলো না। রুম যখন আছে ওইটা বলে না, দীঘাতে নিউ দীঘায় ওল্ড দীঘায় অনেক ভেতরে ভেতরে রুম আছে, অনেক ভেতরে ভেতরে। কিন্তু বোনকে এই কথা বলে, তো বোন সেই প্রশ্নটা করে অটোওয়ালাকে। যাই হোক, তারপর বোন বলে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, সেই অটোওয়ালা যে দাদাটা সে আমাদের ওই হলিডে হোম পর্যন্ত যায়নি, অনেকটা দূরে আমাদের রাস্তার মাঝখানে নামিয়ে দেয়, দিয়ে হাত দিয়ে দেখায় ওই যে সাদা রঙের বিল্ডিংটা দেখছেন, ওইটাই হচ্ছে আপনাদের হলিডে হোম, ওখানে চলে যান। তো সে কিন্তু অত দূর আর যায়নি। যাই হোক, বোন বলে দিদি ভাই এবার আমরা হলিডে হোমে গিয়ে পৌঁছলাম। হলিডে হোমটা এতটাই সুন্দর আর এতটাই হাইজেনিক মেনটেন করা, মানে তুমি ধারণা করবে না যে অত ভেতরে অত সুন্দর একটা হলিডে হোম থাকতে পারে। আর বোন এটাও জানায়, বোনটা যেহেতু নিচে ছিল, বলছে সামনেটা এত সুন্দর একটা মানে গার্ডেন, মানে ওখানে বাচ্চাদের খেলার যাবতীয় স্লিপ থেকে দোলনা থেকে সবকিছু রয়েছে গার্ডেনের মধ্যে সাজানো, সুন্দর। এইবার ঘটনা হচ্ছে যেহেতু ওখানে বোন হলিডে হোমটা নেয়, সেই কারণটা হচ্ছে বোনের মাছ খেতে খুব ভালো লাগে। আর 26শে জানুয়ারি যায়, 27শে জানুয়ারি বোনের ছিল জন্মদিন। বোন বলছে দিদি ভাই আমার একটা খুব বড় স্বপ্ন ছিল জীবনে, যে আমি সমুদ্রের খুব কাছাকাছি গিয়ে আমার বার্থডে সেলিব্রেশন করব, কেকটা কাট করব। তো সেইটাই আমার ওই বছর পূর্ণ হতে চলেছিল। আমি যখন যাই তখন আমাদেরকে 103, 104 দুটো রুম পরপর প্রোভাইড করা হয়। কারণ কলকাতা থেকে যখন এক মহিলা রিজার্ভেশন করতে যায়, মানে আমাদের বোন, সেই মহিলাটি কলকাতার যিনি ছিলেন উনি বলেছিলেন হোটেলে 2খানা রুমই খালি আছে, 3 আর 4। আর মহিলাটি হাঁ করে বোনের দিকে অদ্ভুত দৃশ্যে দেখছিল, যেটা তোমরা ভয়েসে বোনের মুখ থেকে শুনতে পারলে। এবার বোন বলে দিদি ভাই আমরা যখন যাই তখন ওই যে হলিডে হোমের যিনি গার্ড ছিলেন, সিকিউরিটি গার্ড, আর একজন ছিলেন যিনি রিসেপশনে বসে থাকতেন, 2 জন মানুষ। তো আমাকে একজন বললেন, গার্ড যিনি, যে ম্যাডাম আপনারা একটা কাজ করুন, পরিবার নিয়ে যেহেতু আপনারা আছেন, আপনারা 104 রুমটা নেন, আর 103 রুমটা ওই যে ব্যাচেলার যে দাদা ছিলেন ওনাকে দেন। তখন বোন জিজ্ঞেস করে কেন, আমরা যখন 104, 103 দুটো রুম নিয়েছি, আমরা যে যেটাই ভালো লাগবে সেটাতে থাকবো, 4ই আমাদের থাকতে হবে, 103 ওনাকে দিতে হবে, তো কোনো মানে নেই। তখন কিন্তু সেই সিকিউরিটি গার্ড
চেপে যায়, আর কোনো কথা বলেনি। আর বোনরাও অত কিছু মাথায় নেই, ঘুরতে গেছে, ঘুরতে গেলে না মানুষের আনন্দ, খাওয়া দাওয়া, তার মধ্যে একটা স্পেশাল ডে, পরের দিন বোনের জন্মদিন, মাথায় কি অত কিছু থাকে নাকি? বোন বলছে, দিদি ভাই আমরা যখন ঢুকলাম রুমটা সত্যি খুব সুন্দর, একটা এলইডি টিভি আছে, একটা আলমারি আছে, দেন ফ্রিজ রয়েছে, এসি রয়েছে, আর রুমের মধ্যে দুটো রুমেই তোমার ছোট্ট একটা রান্না করার জায়গা রয়েছে রুমের মধ্যে, আর ভিতরেই বাথরুমটা অ্যাটাচ। তো বোন বলছে আমার তো রুম দেখে খুব পছন্দ হয়েছে, সত্যি কথা বলতে, মানে এক কথায় যে কেউ দেখলেই ওই রুমে নিয়ে নেবে, রুম নিয়ে নেবে। বোন বলছে আমাদের রান্নার সামগ্রী যাবতীয় সব দেয়, মানে একটা চামচি থেকে শুরু করে একটা বাটি থেকে সব কিছু দেয়, এমনকি গ্যাস, সেই গ্যাসও ওনারা মেপে আমাদের দেয়, আর বাসন টাসন সব কিছু দেয়। বোন যেহেতু হলিডে হোম নেয়, ও নানা রকম সামুদ্রিক মাছ খাবে, আর নিজে হাতে রান্না করে বাইরে খাওয়াটা আমার মনে হয় ঘুরতে গিয়ে না ভালো হয়। আমরা অনেকেই আছি হোটেল থেকে খাই, কিন্তু তারা কিরকম ভাবে হাইজেনিক মেনটেন করছে, কি করছে। আর যেহেতু বোনের মাছ খেতে খুব ভালো লাগে, তো বোন বলছে আমরা যেদিনকে ঢুকলাম সেদিনকে কোনো রকমে রান্না করে খাওয়াটা কমপ্লিট করি। করার পর বোন দুপুরবেলা যখন শুয়ে রয়েছে বলছে দিদি আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ফার্স্ট ঘটলো। বোন কিন্তু ভয় পায়নি, কারণ বোন ছোট থেকে অনেক কিছু অনুভব করতে পারে। তো একটাই মাথায় আসছে যে সব সময় হয়তো আমার সাথে এই জিনিসগুলো ব্যাক টু ব্যাক হতে থাকে, তাই হয়তো আমার মাথায় ধারণা আসছে। বোন বলছে দিদিভাই আমি যাওয়ার পর আমার বাড়িতে আমার মাকে বাবাকে ফোন করে জিজ্ঞেস করছি, মা বলছি কি রে ভালোভাবে সুস্থভাবে দীঘা পৌঁছেছিস, কাল তো তোর জন্মদিন, কি প্ল্যানিং করবি, কি রান্না করবি, হয় না মারা তো সব সময় সন্তানের চিন্তা করে। তো বোন মায়ের সাথে কথা বলছে, বলতে বলতে বলছে আমার দুই মেয়ে আমার হাজবেন্ড ঘুমাচ্ছে, আমি শুয়ে রয়েছি, আর যে দাদা গেছিলেন উনি তো পাশের রুমে রয়েছেন। বলছে আমি শুয়ে শুয়ে মাথায় হাত দিয়ে চোখটা বন্ধ করে আছি, তো খুব রোদ থাকার জন্য গিয়েই হোটেলে রান্না টান্না করে রেস্ট করছি, আমরা ইভিনিংয়ে বেরোবো। তো বোন বলছে আমার ঘুম আসছে না, হঠাৎ করে চোখটা বুঝে রয়েছি, আমি চোখটা যখন খুলি তখন আমি দেখছি ফ্যানের সাথে, যে ফ্যানটা ঘুরছে ফ্যানের সাথে দেখছি একজন পুরুষ মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে। বোন এই জিনিসটা দেখে, দেখার পর বোন চোখটা বন্ধ করে নেয়। বোন কিন্তু ভয় পায়নি, চোখটা বন্ধ করে নেয়। তারপর আবার পরে কিছুক্ষণ পর চোখ খোলে, আবারও কিন্তু সেম জিনিস দেখে। তখন বোন সাথে সাথে বোনের যে হাজবেন্ড তাকে ডাকে, ঘুমাচ্ছিল দুপুরবেলা, তো দেখে তখন বলে যে দেখো আমি এরকম না ফ্যানের মধ্যে দেখছি একটা লোক গলায় দড়ি দিয়ে ঝুলছে। তো তখন বোনের হাজবেন্ড বলছে ধর তুমি সবসময় মনের মধ্যে সব ভাবো আবল তাবল জিনিস, যার জন্য তুমি এইসব দেখছো, শোও একটু পরে তো বেরোতে হবে। যাই হোক, তারপর কিন্তু ইভিনিং যখন হয়ে যায় তখন বোনরা সবাই রেডি হয়ে বাইরে বেরোয়। বোন একটা কথা এখানে খুব ইম্পর্টেন্ট বলেছে, যেই জিনিসগুলো তোমরা ঘুরতে গেলে পারে এই জিনিসগুলো লক্ষ্য করবে তোমাদের সাথেও হচ্ছে কিনা, বা হয় কিনা, বা হয়েছে কিনা। সেটা হচ্ছে বোন বলছে দিদিভাই যখন রুমের মধ্যে রয়েছি তখন আমাদের খিদে পাচ্ছে না, যখন বাইরে বেরোচ্ছি তখন রাক্ষসের মতো আমরা 5 জন খাচ্ছি। তো সেরকমই বাইরে বেরিয়ে আমরা চাউমিন, ঘুগনি, নানা রকম জিনিস সমুদ্র ধারে খাই। বিকেলবেলা যখন আমরা সমুদ্র থেকে ঘুরে আসছি, মানে এবার আমরা রান্না বান্না করব, সকালবেলা তো সেরকম খাওয়া হয়নি। তো বোন বলছে পমপ্লেট মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ সব কিনি, ওখান থেকে কিনে নিয়ে আমরা সেই হলিডে হোমে চলে আসি। যখন আমরা আসার পর যখন রান্না করছি, বাসন টাসন সব গুছিয়ে রেখেছি, তো গোছানোর সময়ও দিনের বেলা একটা অদ্ভুত পরিবেশ রুমের মধ্যে হচ্ছিল, যেটা বোন অনুভব করছিল। বারবার বোন বলছে যে আমার মনে হচ্ছে রুমের মধ্যে এমন কেউ আছে যে আমাকে বারবার করে ফলো করছে, আমাকে খুব লক্ষ্য করছে, এমন কেউ আছে। আর যেহেতু বোনের বড় মেয়েটার বয়স হচ্ছে 10 বছর, তো
ছোটটা তো 5 বছর, ও বাচ্চা 5 বছর আর কি বোঝে। 10 বছর যে বয়স বড় মেয়েটি মায়ের খুব ক্লোজ, বলছে আমারও এতটা ভালো বন্ধুর মতো, আর এটা সবারই হওয়া দরকার। বলছে বিশ্বাস করবে না, আমার মেয়ে আমাকে শুধু বলছে মা তুমি এইদিকে ওইদিকে কি দেখছো, তুমি কি দেখছো, বারবার বলছে। ও আমার হাতে হাতে কাজ করছে আর বলছে, আর আমি ওকে বলছি না কিছু না এমনি দেখছি। তো যাই হোক, তারপর এসিটাকে আমি হাই করে দিলাম, ঘরটা কিরকম একটা লাগছিল। তো যাই হোক করে দিয়ে আমি রাতের বেলা নানা রকম মাছ রান্না করলাম, সুন্দর করে খাবার করেছি, করে ফ্রিজও ছিল, কিছুটা মাছ ফ্রিজেও রেখে দিই, কারণ রাতের বেলা 5 জনের পক্ষে অত খাওয়াও সম্ভব না, 3-4 রকমের আইটেম। বলছে দিদি ভাই রাতের বেলা যখন খেতে বসি তুমি বিশ্বাস করবে না, মানে কি বলবো তোমাকে, খেতে পাচ্ছি না, এক গাল করে ভাত খাবার পর আর খেতে পাচ্ছি না। মানে আমি বলে না, আমরা সবাই মানে রুমের মধ্যে যখন রয়েছি তখন না আমাদের খিদেই পাচ্ছে না যে আমরা খাবো আনন্দ করব, খিদেই পাচ্ছে না। কিন্তু যখনই বাইরে বেরোলাম তখন কত খিদে বাইরে, তাও কিন্তু আমরা সেরকম খাইনি। হ্যাঁ একজন হয়তো নিয়েছি, সেটা 2 জন ভাগ করে খেয়েছি, একটা নিয়ে 2 মেয়েকে দিয়েছি, এরম খাইনি, কারণ রাতে এসে খাবার খেতে হবে তার জন্য। কিন্তু সত্যি আমি রুমের মধ্যে খেতে পারছি না। তো যাই হোক সেই দিনটা কোনো রকমে রাতটুকুনি ওরকমভাবে 10:30 বাজে। তো যে কেয়ারটেকার ছিল সে বলছে যে আপনারা রাতের বেলা 11টা 11:30টার পর রুম থেকে না বেরোবেন না, যতই যাই হোক। তখন আমাদের বোন বলে যে কেন রুম থেকে বেরোবো না কেন? তো বলছে যে না আসলে আপনাদের তো আরেকজন রয়েছে পাশের রুমে, রাতের বেলা যদি ধরেন বেরোতেই হয় তাহলে পরে ফোনে কথা বলে নিয়ে মানে দেখে নিতে বলছে, হয়তো কোনো কাজে আমি ওর রুমে যাব বা সেই ভাই আসবে বা আমার হাজবেন্ড যাবে, ফোন করি, মানে অবসর টাইমটা বাইরে কাটাতে না পড়ছে। তো বোন ওই কথাটা চিন্তা করে যে কেন বারবার ঢোকার সময় যখন ঢোকে তখনও কিন্তু এই কথা বলেছিল। তা বোন ভাবছি কি ব্যাপার, 11টা 11:30 দীঘায় আর হ্যাবক টাইম কি রাত, আর যে ধনিক আমি রুমের মধ্যে থেকেই যদি আমি বাইরে না বেরোতে পারি, তো এটা মাথার মধ্যে একটা অদ্ভুত জিনিস ঘোরে। তো যাই হোক চিন্তা করতে করতে ভাবতে ভাবতে রাতটুকুনি কাটিয়ে দেয়। বোন বলছে দিদি ভাই রাতটুকুনি কাটিয়ে এরকম ভাবে আমার ভালো কাটিনি, আমি রাতের বেলা কোনো মতে ঘুমাতে পারছি না। যতবার রাতের বেলা আমার মধ্যরাতে সবাই যখন ঘুমাচ্ছে আমার চোখের ঘুম নেই। আমি আগের দিন রাত থেকে ক্যানিং থেকে যখন আসি তখনও আমি রাতের বেলা ঘুমাইনি, আমি এসে যে রেস্ট করব সেটাও আমি করতে পারছি না, চোখে ঘুমাতে পারছি না। মনে হচ্ছে আমার ঘরের মধ্যে আমার 2 মেয়ে, আমার হাজবেন্ড, আমি ছাড়াও কেউ পেশেন্ট আছে। কারণ বোন বলছে দিদি ভাই আমার বারবার করে ঘুম তো হচ্ছেই না, চোখ খুলে যাচ্ছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি একটা বাচ্চা মেয়ে, একজন ভদ্র মহিলা, দুজনে রুমের মধ্যে আমার যে বেড রয়েছে বেডের চারপাশে ঘুরছে। ভাবতে পারছো? আর যে রুমের কথা বলছে সেই হলিডে হোমে আমিও থেকে এসেছি, আমি বলছি তোমাদের সেটা খারাপ। আমি বলছি আমার যদি নাম মনে থাকতো না আমি নামও তোমাদের বলে দিতাম, কেউ যাবে না ওই হোটেলে, মানে হোটেল তো না ওটা হলিডে হোম, কেউ যাবে না। একদম সুন্দর সাদা রঙের, আমি বলে দিচ্ছি, বোনও বললো কালার সাদা, আমার সময়ও 2002তেও সাদাই কালার ছিল। আর ওইটা যত সম্ভব আমাদের কলকাতার একজনের বানানো ওইটা, আমি তাও তোমাদের এখানে মাঝখানে বলে দিচ্ছি, কেউ যাবে না। মানে আমারও রাতে ঘুম হয়নি, গা ছমছমে পরিবেশ থাকে, আর একদম ভুতুড়ে সিঁড়িটা দেখলেই তোমাদের গাড়া মানে কি বলবো বলে হাট চমকে যাওয়ার মতো, সিঁড়িটা দেখলেই তোমরা চমকে যাবে, এতটা ভয়ঙ্কর। দোতলায় ছিলাম আমি, বোন তো নিচে রয়েছে। যাই হোক এবার ঘটনায় আসি। বোন বলছে দিদি ভাই আমি রাতের বেলা রীতিমতো একজন বাচ্চা মেয়ে, একজন মহিলাকে আমি রুমের মধ্যে ঘুরতে দেখি, তারপরেও আমি শুয়ে পড়ি, কারণ বোনের প্রচন্ড সাহস, আর সাহস হবেই না বা কেন, মেয়েটা তো ছোট থেকেই এইসব ওর মধ্যে অভিজ্ঞতা আছে, খারাপ কোনো জায়গায় নেগেটিভ এন্টিটি থাকলে বুঝতে পারে, যেরকম এরকম আমার মধ্যেও আছে, কোনো জায়গায় গেলে হট করে তোমরা জানো আমি বুঝে যাই। এইবার বোন বলছে দিদি ভাই
রাতটুকুনি কোনো রকম চোখ ঠোক চেপে মাথায় হাত দিয়ে কোনো রকম শুয়ে পড়ি। সকালটা হয় ভোর 5টার দিকে, আমার কিন্তু ঘুমটা ডিপ হয়। ঘুমাচ্ছি 10টার দিকে আমার হাজবেন্ড আমাকে ডাকি যে কি গো দেবযানী, ওঠো, চলো, বেরোবে না, আজকে তোমার জন্মদিন। তো আমি তখন বললাম যে হ্যাঁ বেরোবো। আমি উঠলাম, উঠে স্নান টান করলাম, মেয়েকেও স্নান করালাম, যাই হোক আমরা ফ্রেশ হলাম, দিয়ে আমরা 5 জন বেরোলাম বাইরে। কেক টেক কিনতে হবে, তারপর কিছু লোকাল জায়গাগুলো ভিজিট করব, বেরোই। ঘুরতে গেছি, ঘুরতেও হবে, সাথে বাজারও করতে হবে কিছু, সেদিন জন্মদিন বলে কথা। তো বোন বলছে দিদিভাই সেদিনও আমরা মাছ মাংস খাসির, তারপর পায়েস করার জন্য দুধের প্যাকেট, চাল, কাজু, কিশমিশ, যাবতীয় জিনিস নিয়ে রুমে আসলাম। রুমে আসার পর একটা অদ্ভুত জিনিস হলো যে রান্না করার পর সেম, আমরা কিন্তু সকালে সেরকম হেভি ব্রেকফাস্ট করিনি, কিন্তু আমরা খাবার খেতে পাচ্ছি না। তো যেইটুনিক পায়েসটা একটু বেশি করেই করি, তা সেদিন যেইটুনিক আমার বার্থডে ছিল, তা বোন আবার কি করে রান্না করেছে যে মাছ মাংস বা নানা রকমের পায়েস খাবার, সেগুলো আবার যে 2 জন ছিলেন সিকিউরিটি গার্ড আর একজন ম্যানেজার টাইপের বয়স্ক, ওনাদেরকেও দেয়। তো বলছে আমাদের ওই 3 দিনে দিদিভাই ওই 2 জন মানুষের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো সেই দিনকেও আমরা ওনাদের খাবার দাবার দিলাম, ওনারা খেলেন, আর কিন্তু কেউ ছিল না ওই হলিডে হোমে। বোনরা 2 ফ্যামিলি পাশাপাশি রুমে ছিল, আদার্স কেউ কিন্তু ছিল না। তাহলে এখানেই বোঝো, যখন হলিডে হোমটা বুক করে তখন বলেছিল যে 2টো রুম আছে আর সব বুক করা লোক আছে, কিন্তু এসে দেখে যে কেউ নেই, শুধু বোনরাই ছিল। এবার বোন বলছে দিদিভাই তুমি বিশ্বাস করবে না, আমরা সেদিনকে বিকেলবেলা বেরিয়ে আমাদের কেক কাটা হয়, মোটামুটি অনেকটা রাত হয়, বাড়ি ফিরতে ফিরতে 10টা বেজে যায়, মানে ওই হলিডে হোমে আস্তে আস্তে 10টা বেজে যায়। যখন আসি তখন যে বয়স্ক ম্যানেজার ছিলেন উনি তখন বললেন, মা তোমরা এত দেরি করে আসলে, যাও যাও তাড়াতাড়ি রুমে চলে যাও, আর কিন্তু রুম থেকে বেরোবে না, রাত হয়ে গেছে অনেক, এত দেরি করে আসলে কেন? তখন বোন বলছে যে আসলে আজকে আমার জন্মদিন ছিল, কেক ঠেক কেটেছি বাইরে ঢেউ সাগরে যে জায়গাটা রয়েছে তোমরা জানো, একটা রেস্টুরেন্ট রয়েছে ময়ূরপঙ্খী টাইপের, ওখানেই ওরা একটা মানে সিট বুক করেছিল, কেক ঠেক ওখানে কাটে সমুদ্রের ধারে, বোন যেটা জানায়। বোন বলছে দিদি ভাই আমাদের ঢুকতে ঢুকতে এরকম করে বললো, তারপরেও আমরা সেই কথাটা কোনো গুরুত্ব দিইনি, কারণ প্রথম দিন যাওয়া থেকে একই কথা বলছে রুমে যাই। রুমে গিয়ে আমি যেহেতু পায়েসটা অনেকটা করি, সবাই অল্প অল্প করে খাই, ওই একই অবস্থা, রুমে এসে আর খেতে পাচ্ছে না। তো যে যার মতো অল্প অল্প করে খাবার পর কিছুটা পায়েস বলছে আমি ডাইনিংয়ে রেখে দিই, রুমের মধ্যে ডাইনিংয়ে রেখে দিই। রুমটা তো অনেক বড় আমি জানি, তুমি ওই রুমের মধ্যে শুয়েই কিচেন, ডাইনিং, ওয়াশরুম সব কিছু তুমি দেখতে পারবে, অনেক বড়, সাইডে ব্যালকনি রয়েছে, অনেক বড় রুমটা। বোন বলছে যে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, রাতের বেলা সবাই আমরা শুয়ে পড়ি, কিন্তু আমার কোনো মতে ঘুম আসছে না, শুধু মনে হচ্ছে যেন আমি বাইরে বেরোই, বাইরে বোনকে যেন কেউ টানছে। বোন বলছে অচেনা জায়গা, এত রাতে আমার জানি না কেন রুমে থাকতে ইচ্ছা করছে না, আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বোন বলে দিদি ভাই আমি গেট খুলে একা বাইরে বেরিয়ে আমি যখন দেখছি তখন লক্ষ্য করছি তখন মোটামুটি 12টা 12:30 বাজে, খুব বৃষ্টি হচ্ছে। আর ওই যে বাইরেটা বিশাল বড় একটা, বললাম না বাচ্চাদের একটা গার্ডেন মতো করা রয়েছে, পার্ক টাইপের, ওখানে স্লিপ দোলনা সব আছে বাচ্চাদের। ওইখানে দেখছে একজন রেনকোট পরা একজন লম্বা লোক, সে ওই গার্ডেনটার মধ্যে ঘুরছে, হাতের মধ্যে একটা টর্চের মতো কিছু আছে, রেনকোট পরে রয়েছে, সে না পুরো বাগানটার মধ্যে ঘুরছে। তো বোন এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আর বোন ভাবছে যে মনে হয় এত সুন্দর পরিপাটি করে সুন্দর করে অনেক ফুলের বাগান তো গোছানো, হয়তো চোর এখানে ঢোকে, হয়তো কোনো কারণে হয়তো উনি ঘুরছে। বোন এটা অনেকক্ষণ লক্ষ্য করার পর রুমে চলে আসে।
বোন বলছে দিদিভাই তুমি বিশ্বাস করবে না, মধ্যরাতে আমার চোখটা লেগে যায়, হঠাৎ করে আমার বাটি আর চামচির শব্দ শুনতে পাচ্ছি। মানে কি বলতো, বাটির মধ্যে ধরো চামচি কেউ খেয়ে খেয়ে রাখলে, ফাঁকা ঘর একদম নিস্তব্ধ, এসি চলছে, খেয়ে খেয়ে রাখলে একটা টং টং করে তো বাটি আর চামচির শব্দ হবে। বোন কিন্তু সেই শব্দটাই পাচ্ছে। হঠাৎ করে চোখ খুলে যখন ওই কিচেনের দিকটা তাকায়, ওপেন কিচেন তো, কিচেনের দিকে তাকায়, তখন ওই কিচেনে যেখানে রান্না করছিল গ্যাস ওভেনের সামনে ছোট্ট একটা ডাইনিং টেবিল, প্রথমেই বললাম, ওখানে বোন একটা বাটিতে পায়েস রেখেছিল, চামচি বাটির মধ্যে দিয়ে চাপা দেওয়া। বোন বলছে দিদিভাই তুমি বিশ্বাস করবে না, আমি পরিষ্কার দেখছি ওইখানে বসে ডাইনিংয়ের উপরে একটা বাচ্চা মেয়ে, আনুমানিক 6 থেকে 7 বছর হবে। মেয়েটার চুলগুলো সামনে এরকম ছাড়া, লাল রঙের একটা ফ্রক পরে আছে, ফর্সা গায়ের রং। আর আমি পরিষ্কার পুরো রাতের বেলা যে নাইট লাইটটা জ্বলছে, এতটাই আলো তুমি বসে বসে না সেলাই করতে পারবে, এত আলো। তুমি বিশ্বাস করবে না, ওই আলোতে আমি পরিষ্কার দেখছি ডাইনিংয়ের উপর বসে বাচ্চা মেয়েটা পায়েস খাচ্ছে, কিন্তু একটা জল ছবির মতো বোঝা যাচ্ছে, লাল ফ্রক পরা, ফর্সা স্ক্রিনটা, দেন ঝাঁকড়া ঝাঁকড়া ছাড়া চুল, অনেক দিন যেরকম মানুষ চুল না আছড়ালে চিরুনি দিয়ে যেরকম হয় ওই রকম চুল ছাড়া, মানে কুগড়ে কুগড়ে গেছে, কিন্তু জল ছবির মতো খুব ক্লিয়ার, ওর মুখ নাক চোখ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ও পায়েস খাচ্ছে। এই দৃশ্য দেখে বোন কিন্তু প্রচন্ড ভয় পায়। বোন বলছে দিদিভাই সাহস আমার যতই হোক, এরকম দৃশ্য দেখলে কার না ভয় লাগবে তুমি বলো তো। আমি দেখে সাথে সাথে লাফ দিয়ে উঠে আমার হাজবেন্ডকে ডাকতে লাগি, আর রীতিমতো আমি কান্না করতে শুরু করে দিই। কারণ একটা জানো তো, মানুষের ভয়ের একটা সীমা থাকে, অনেক সহ্য ক্ষমতা থাকলে ভয়টাকে তুমি আটকে 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 বুকের মধ্যে জমিয়ে জমিয়ে রাখতে পারবে। সেটা ভয়ে বলো, বা সেটা কোনো দুঃখ বেদনা কষ্টই বলো, বা আনন্দর দিক থেকেও যদি বলো, তুমি একটা জায়গায় গিয়ে না দেখবে ব্লাস্ট করবে। বোন সেই মেয়েটাকে দেখার পর আর ভয়টা চেপে রাখতে পারিনি, ও রীতিমতো হাজব্যান্ডকে ডেকে খুব কান্নাকাটি করে। তখন হাজব্যান্ড বলছে কই, রুমের মধ্যে তো কেউ নেই, তুমি কাকে দেখছো? তখন বলছে বিশ্বাস করো আমি নিজের চোখে দেখেছি। যাই হোক, এইসব হওয়ার পর কোনো রকম রাতটা কাটে। বোন বলছে দিদিভাই পরের দিনকে যখন আমরা রুমটা ছেড়ে দেবো, আমাদের প্রথমেই বললাম দুজনকে দেওয়া হয়েছিল, মানে একজন মহিলা ছিলেন যিনি ওই রুম ক্লিন করতেন আর বাসন টাসন মেজে দিয়ে যেতেন, আর একজন সুইপার দিয়েছিলেন যেটা ওয়াশরুম পরিষ্কার করার জন্য, ওখান থেকে প্রোভাইড করেন ওনারাই ওই 1000 টাকা ভাড়ার মধ্যেই। বলছে যখন ওই মাসিটা আসে, তো মাসিকে অনেক মাছ, তারপর পায়েস কিছুটা ফ্রিজে ছিল, নানা রকম খাবার দাবার টুকিটাকি কেক সব দিয়ে দিই। আর ওই মাসিটা তখন বলে যে তুমি খুব ভালো গো, এত মানুষ ঘুরতে আসে কিন্তু ফেলে দিয়ে যায়, কেউ না এরকম দিয়ে দেয় না। তখন বোন বলে যে আমি তোমার জন্যই রেখেছিলাম, কি আছে, আমি যদি আমার পরিবারকে নিয়ে সেলিব্রেশন করতাম, বাড়িতে থাকতাম, তাহলে অনেক মানুষই খেত। তুমি তো কালকে আসুনি, তুমি আজকে এসো, আজ তো আমরা বেরিয়ে যাচ্ছি, এই খাবারগুলো তুমি খাও আর তোমার বাড়ির লোকের জন্য নিয়ে যাও। তখন সে খুব খুশি হয়, বউটি গরিব তো। এবার বলছে বোন যে দিদিভাই আসার সময় আমি না ওই বউটিকে রান্নাঘরে কাজ করতে করতে ওই খাবার দাবার বেড়ে দিচ্ছিলাম, তখন আমি ওনাকে জিজ্ঞেস করি, আচ্ছা মাসি একটা কথা জিজ্ঞেস করব তোমাকে? তখন সেই মাসি বলল হ্যাঁ কি বলো। আমি তখন বললাম মাসি আমরা যখন কলকাতা থেকে এই হলিডে হোমটা বুক করি, তখন আমাদের 103 আর 104 এই দুটো রুম বলেছিল ফাঁকা আর সব লোক আছে। তো এসে দেখলাম সেটা পুরো বিপরীত, কিন্তু এই যে 4 আর 3 এই রুমটা, আমরা যে 104 নম্বর রুমে আছি, এই রুমটার মধ্যে মাসি কি আছে? তুমি তো বললে তোমার মা এর আগে এখানে কাজ করতো, তারপর তোমার মা অসুস্থ হয়ে যাওয়ার পর তুমি কাজ করো, তাহলে তুমি তো জানো কিছু। তখন সেই বউটি বোনকে বলে দেখো তোমরা কলকাতার মানুষ, আজকে এসছো, তোমরা চলে যাবে এখন ঘুরে, আমি এইসব কিছু বলতে পারবো না, কেন এইসব আমাকে জিজ্ঞেস করছো? তবে একটাই কথা বলবো, ওই কাজের মাসি বোনকে যেই কথাটা বলে রীতিমতো শুনলে হাড় হিম হয়ে যাবে। বলে
তোমরা যদি দীঘা আবার পরের বছরও আসো, যখনই আসবে এইখানে আর আসবে না, এইখানে আর আসবে না। তার মানে ভাবো বোন এই কারণগুলোর জন্য আমাকে নামটা বলতে বারণ করেছে হলিডে হোমের। কারণ বোন এইটাও জানায়, দিদিভাই তোমার ঘটনা বহু মানুষ শোনে, আর দীঘার ঘটনা তুমি ব্যাক টু ব্যাক শেয়ার করো, হতে পারে তোমার এই ঘটনাটা দীঘার ওই হোটেলেরই কেউ শুনছে, তো হতে পারে প্রবলেম। কারণ আমার তো অ্যাড্রেস ঠিকানা সব দিয়ে আমি কলকাতাতেই বুক করেছিলাম, অনেক কিছু হতে পারে, তার জন্য আমি নামটা বলিনি। আর পার্সোনালি আমারও নামটা মনে নেই, নালে আমি অবশ্যই তোমাদের নামটা বলে দিতাম। লোকেশন আমি তোমাদের বলে দেবো, তোমরা সাথে থাকো। নাম না বললেও আমি চাই না তোমাদের কারোর সাথে খারাপ হোক, আমি লোকেশনটা বলে দেবো তোমাদের, ঠিক আছে? যাই হোক, তো বোনকে যখন কাজের মাসি এই কথা বলে যে দীঘা আসলে আর এই হোটেলে কোনোদিন আসবে না, তো তখন বোন না পুরো মানে সত্যি যে মানুষটার মা ওই হলিডে হোমে কাজ করেছে আগাগোড়া, সে করতে করতে তার মেয়ে ওখানে কাজ করছে, তাহলে সেই মানুষটা এতটাই আপন দুদিনে হয়ে গেছে, তার জন্যই তাকে বারণ করে বলছে যে তোমরা দীঘা আসলে ভুল করেও এখানে আর আসবে না, এখানে আর রুম ভাড়া নেবে না। তাহলে ভাবো ওখানে কি আছে। তারপর যখন বাইরে বেরিয়ে যান, তো আমরা ঘুরতে গেলে একটা টিপস দেওয়ার ব্যাপার থাকে, যতই আমরা টাকা একটা পে করি হোটেল থেকে, কিন্তু যখন বাইরে আসে তখন বোন ওই মাসিকে বলে যে মাসি তুমি বলো না এখানে কি আছে গো। তখন সেই মাসি আসার সময় বলে দেয় যে আমাকে কথা দাও যে তুমি এই হোটেলে আর কোনোদিন আসবে না, মানে এই হলিডে হোমে আর আসবে না। তখন বোন বলে যে না, এই আমার শেষ আশা, আমি কোনোদিন আর আসবো না, আর আমার পরিবারের থেকে কেউ কোনোদিন এখানে আসবে না, তুমি বলো। তখন বলছে যে বহু বছর আগে গভর্নমেন্ট সার্ভিস চাকরি করেন হাজব্যান্ড ওয়াইফ আর তার একটি মেয়ে, এই রুমে 104 নম্বর রুমে তারা এসেছিল, ভাড়া ছিল রেন্টে। তো বলছে তারা যখন এখানে ঘুরতে আসে রাতের বেলা তাদের মধ্যে কোনো একটা ঝামেলা হয়, ঝামেলা হওয়ার কারণে ওই হাজব্যান্ডটা বউটাকে মার্ডার করে, ওই রুমের মধ্যে মার্ডার করে বাচ্চা মেয়েটারও গলা টিপে মার্ডার করে বাবা। আর যে বাবা যখন বউকে আর বাচ্চা মেয়েটাকে মার্ডার করে রাতের বেলা ওই ফ্যানের মধ্যে গলায় দড়ি দিয়ে নিজেও সুসাইড করে। ওই তিনজনেরই অশরীরী আত্মা ওই রুমের মধ্যে আজও বিরাজমান, বুঝতে পারলে? আর শেষে আর একটা ভয়েস শোনাবো বোনের, থাকো। উনি ছিল উড়িয়া, কিন্তু উনি উড়িয়া ভাষা বলে, আমি উড়িয়া ভাষা খুব ভালো বুঝি, বলতে হয়তো ভালো পারি না কিন্তু বুঝি খুব পরিষ্কার। বউটির কথা বলছি, উনি বাংলা বোঝেন। তো আমি ওনাকে বলছি শোনো না মাসি, এই রুমে বাচ্চাটাকে খুন করেছিল স্ত্রী, তোমার বউটাকেও স্বামীটাই খুন করেছিল, পরে স্বামীটা নিজে গলায় দড়ি দিয়েছিল, মায়ের মুখে শোনা। তারপরে এই রুম সিল করে দেওয়া হয়, তারপরে আবার এত বছর বাদে ভাড়া দিচ্ছে। তবে এখানে কোনো ফ্যামিলি এই রুমটাই ঢোকে না। তোমাদের ওই জন্যই তো বারবার বলছিল পাশের রুম নিতে, তোমরা তো এই রুমটাই নিলে, তোমাদের আর চেপে কিছু বলেনি। যাই হোক, তুমিও কথাটা কাউকে বলো না, তাহলে আমার কাজ চলে যাবে। কিন্তু বিশ্বাস করো দিদি, আমি তিনজনকে দেখেছিলাম। যখন রুম ছেড়ে বাইরে চলে আসি, টোটে উঠি, তখন আমার হাজবেন্ড বললো আমিও দেখেছি, অনেক কিছু বুঝতে পেরেছি, শুধু বলিনি এই কারণে তোমরা কেউ থাকতে পারবে না, আরো ভয় পাবে। তবে যখন বাড়ি আসি 3-4 রাত ঘুমাইনি, না দুপুরে না রাতে, চোখ মুখের এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। শেষের কথাটা শুনতে, তোরা ঘুরতে গেছিস না বাইরে গিয়ে ঝগড়াঝাটি করেছিস, সত্যি কথা বলতো, তো চোখ মুখ এরম কেন? আমি আমার মাকে পরে সব ঘটনা বলি। মা বললো কি সর্বনাশ, কিভাবে যে তোরা ওখানে কাটিয়েছিস রে? কারণ হ্যাঁ মা, এই ঘটনা আমার সাথে ঘটেছে। আর আশ্চর্য কথা কি জানো, ওখানে তো নানা রকমের গোলাপ, দুটো গোলাপ গাছ নিচে থেকে হয়েছিল আমাদের ঠিক রুমের সামনে পাশেই, একদম সাদা কালারের গোলাপ, খুব সুন্দর দেখতে, একটাই ফুটেছিল। আমি যেই গিয়ে বলেছি বাহ গোলাপটা তো ভীষণ সুন্দর। আশ্চর্য হবে তুমি জানো না দিদি, আমরা তো রুমের চাবি দিয়ে ঘুরতে যেতাম, দ্বিতীয় দিন যখন চাবিটা খুলেছি দেখি সেই গোলাপটা কেউ একটা আমার বালিশের উপরে রেখে গেছে। কিন্তু ওই গার্ডেনে ওই গোলাপের কাছে কেউ যাওয়ার মানে রাস্তায় নেই, কোনো না কোনো ওখান থেকে হাত বাড়িয়ে কেউ ছিটতে পারবে না, ওখানে কেউ যেতে পারবে, এত ওখানটা বন জঙ্গল। গোলাপ গাছটা নিজে নিজেই হয়েছিল। ওই যেই আমি 2 দিন বলেছি খুব সুন্দর লাগছে তো ফুলটা, আর দেখি কি 3 দিনের দিন কে ফুলটা ছিঁড়ে আমার বিছানাতে রেখেছে। বন্ধ রুম, চাবি আমার কাছে, কোনো ডুপ্লিকেট চাবি নেই, কি করে ফুলটা এলো বলো? এই একটা আমার সাথে এত ভয়ঙ্কর ঘটনা ওখানে ঘটে গেছে। আর সব থেকে আশ্চর্য জানো দিদি কি, আমাদের ঘরের সঙ্গে একটা আম গাছ ছিল, অসময়ে প্রচুর গাছে আম কেউ ছিঁড়তো না। যখন রুম ছেড়ে আমরা চলে আসছি, আমি দেখেছিলাম আলো আবছা, দিনের বেলা 3 জনা মানুষ ওই গাছের তলায় দাঁড়িয়ে। আমি পিছন ঘুরে দেখলাম, আমার হাজবেন্ড বললো পিছনে তাকিও না বলে আমার হাত ধরে নিয়ে আমরা গাড়িতে উঠলাম।
এই ছিল আমার ওখানকার ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, ভয়ঙ্কর ওই রুমের ঘটনা। তুমি দেখো, যদি তোমার ভালো লাগে গল্পটা, তাহলে আমি তোমাকে আমার জীবনে ঘটা আরো অনেক ঘটনা শেয়ার করবো। তো বন্ধুরা, তোমরা বোনের জীবনের আরও ঘটনা যদি শুনতে চাও, নিজের মুখেই শুনলে, তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে হবে। বোন নিজে তো কমেন্টসগুলো পড়বেন আর বোন ঘটনাটাও শুনবেন। তো এটাই বলবো যে তোমাদের যদি বোনের ঘটনা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। বোনের কিন্তু জীবনে আরও ঘটনা আছে, বোন আমাকে সব কিন্তু শেয়ার করবে তোমরা বলার পর, কারণ বোন কিন্তু জিজ্ঞেস করেছে, তোমরা শুনতেই পারলে। যদি তোমাদের দর্শক বন্ধুর দিদিভাই, যদি তোমার দর্শক বন্ধুর ভালো লাগে তুমি জানিও, আমি ঘটনা আরও শেয়ার করব। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে নিজের কানে শুনলে যে সত্যি দীঘায় এরকম অনেক হোটেল আছে, অনেক হোটেল যেগুলো ভুতুড়ে হোটেল, কিন্তু কেউ বলে না যে এই হোটেলগুলো খারাপ, কেউ বলে না, কারণ তাদের ব্যবসা হবে না। আর রীতিমতো যারা ওখানে কাজ করে, সুইপার থেকে শুরু করে ম্যানেজার থেকে সিকিউরিটি গার্ড যারা থাকে, তাদেরও একটা মানে পেটের খাবার, রুজি রোজগারের পথ, কেউ বলবে না। আসলে যদি তোমাদের সাথে কোনো রকম ঘটনা না ঘটে তাহলে তো তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, এবার আমি তোমাদেরকে লোকেশনটা বলবো। লোকেশনটা হচ্ছে, এটা হচ্ছে নিউ দীঘায়। নিউ দীঘায় যেদিকে সমুদ্র পড়ে সেই দিকে না, ঠিক আমি তোমাদের বলছি, নিউ দীঘায় যেদিকে অমরাবতী পার্ক ঠিক ওই দিকে পড়ে। আর অমরাবতী পার্কের ওখানে না, আমি জাস্ট দিকটা বলছি, মানে সমুদ্রের দিক না, অমরাবতী পার্কের দিকটা বলছি, ঠিক ওই হাতে। এইটা অনেক ভেতরে, অনেকটা ভেতরে যেতে হয়। আর এখানে না সেরকম হোটেল নেই। যেই জায়গাটায় আমি এই ঘটনা যেখানে ঘটে বোনের সাথে, আমিও এই জায়গায় থেকেছি, আমারও এক্সপিরিয়েন্স আছে, আমি অন্য সময় বলবো, নাহলে অনেক বড় হয়ে যাবে। তো ওইখানে লোকালিটি রয়েছে, লোকাল বাসিন্দার অনেক বাড়িঘর লোকালের মধ্যে, খুব হাতে গুনে হয়তো 6-7টা তুমি ওখানে এরকম হলিডে হোম বা হোটেল রিসর্ট এরকম পাবে। সেরকম কিন্তু ওইদিকে অনেক হোটেল নেই, ঠিক আছে, কারণ ওটা অনেক ভেতর দিকে। আমি যখন গেছিলাম তখনও বিল্ডিংটা ছিল সাদা কালার, বোনও বলে যে সাদা কালারই আছে। আর এইটা যত সম্ভব আমাদের কলকাতার কোনো একজন অফিসারের করা, ওইটা একটা হলিডে হোম। আর ওখানে কিন্তু বুক করেই যেতে হয়, কলকাতা থেকে বুক করে 1 সপ্তাহ আগে তারপরে ওখানে যেতে হয়। আর যদি তোমাদের খুব জানাশোনা থাকে অথবা হট করে চলে গেলে ওখানে ম্যানেজারের সাথে কথা বলে রুম নেই বা কিছু হতেও পারে যে তুমি গিয়েও পেতে পারো, ঠিক আছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, কেমন লাগলো কমেন্টসে জানিও। আরো ঘটনা শুনতে হলে সেটাও লিখো। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আরো একটা দারুণ ভয়ঙ্কর শিলচর থেকে ঘটনা আছে। আমি ঘটনাটা ভাবছি আমি থাকবো তো তোমাদের সাথে, দুজনের কথোপকথন তোমরা নিজেদের কানে শুনবে। আর এটাই বলবো, কালকের ঘটনাটা যারা দুর্বল হৃদয় আছো, ভয় পাও, হাত জোর করে বলবো শুনবে না। কারণ কি যে শুনতে চলেছো কালকে, সেটা আমি এখন কিছু বলবো না। আমি কালকে 3 থেকে 4 বার শুনেছি, রীতিমতো না গায়ে কাটা কাটা দেবে, কাটা কাটা, এটুকুনি বলে গেলাম। চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে আগামীকাল ঠিক রাত 5:30টায়।